তৃণমূলের কি রাজ্য চালানোর অধিকার আছে, নৈতিক অধিকার? মনে হয় নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবার আজকে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। স্বাধীন ভারতে এর আগে 11বার এই বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর হয়েছে। কবে কবে হয়েছে? 1952 থেকে 56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987, 89, 1992, 93, 1995, 2002, 3, 2004। তার মধ্যে 10বার হয়েছে কংগ্রেস সরকারের আমলে। কোথাও কোনো হইচই হয়নি। তৃণমূল কিন্তু এই কংগ্রেসেরই অংশ ছিল। কিন্তু এবার বিশেষ করে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে এই প্রথম এসআইআর হচ্ছে, আর তৃণমূল হট্টগোল শুরু করেছে। তার সঙ্গে বিরোধী দলগুলোও আছে। অদ্ভুত ব্যাপার, এই ভূভারতে কেউ দেখেনি কোনো দিন এই ধরনের মানে বালখিল্যপনা। বারবার বলি এই শব্দটা, দুঃখের সঙ্গে বলি, শখে নয়। এই প্রথম এসআইআর হচ্ছে তার নরেন্দ্র মোদীর আমলে, আর তুমুল হট্টগোল শুরু করেছে। বিরোধীদের কাণ্ড কারখানা দেখে একসময় মনে হয় যে আমরা বোধহয় জাতি হিসাবে এখনও পরিণত মনস্ক হতে পারিনি। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টিকে কঠোর শাসানি দিচ্ছে দেখে নেব বলে। প্রকৃত ভোটারের নাম বাদ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তৃণমূলের সাধারণ সম্পাদক তর্জন গর্জন করছে। দল এই হুমকিও দিয়েছে যে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে। তারা দিল্লিতে গণ আন্দোলন শুরু করবে নাকি 10 লক্ষ লোক নিয়ে গিয়ে। কোথা থেকে পাবে ভগবান জানে। দিল্লিতে অত লোক নিয়ে কি করে যাবে, এই কথাগুলো বলার সময় ভাবে না। আর দিল্লির প্রশাসন অত সহজ নয়। হ্যাঁ, 100টা লোক নিয়ে গিয়ে মেরে উঠিয়ে দেবে। হ্যাঁ, এখানে কিন্তু এখন আর ওই ওদের সহযোগী ইন্ডি জোটের সরকার নেই। তা সত্ত্বেও ওরা এই তর্জন গর্জন চালিয়ে যাচ্ছে। এগুলো ওই নিচের তলার কর্মীরা, ক্যাডাররা এবং ভোটাররা এগুলো খেয়ে না, এগুলোকে বিশ্বাস করবে। আর এই হুমকিও দিয়েছে যে দিল্লিতে গিয়ে তারা দিল্লিতে গণ আন্দোলন শুরু করবে। আচ্ছা, করে একবার দেখুক না। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোককে বলেছে যদি এসআইআর চলাকালীন স্থানীয় বিজেপি নেতা ভোটারদের পূর্বপুরুষদের পরিচয় বা বাবা মায়ের জন্মপত্র জানতে চায় তবে তাদের বেঁধে রাখতে হবে। মানে বিজেপি নেতা, অর্থাৎ বিজেপি নেতার তো কাজই এটা নয়। কী করে বিজেপি নেতা চাইবে? হ্যাঁ, বিজেপি নেতা অবশ্যই সঙ্গে থাকতে পারে। বিজেপি নেতা নয়, বিজেপির কোনো একজন প্রতিনিধি ওই বিএলওর সঙ্গে থাকতেই পারে। সেটা নিয়ম অনুযায়ী হবে এবং তারা প্রশ্নই করতে পারে। কারণ তাহলে তারা তো শুধু কাঠের পুতুল হয়ে থাকবে না। তাদের পাঠানোর তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা যাতে সঠিক জিনিসটা হয় কাজে। কিন্তু কারোর পূর্বপুরুষদের পরিচয়, যেটা ওই যে ফর্ম, সেই ফর্মের অনুযায়ী, এসআইআরের যে ফর্মে নিয়ম অনুযায়ী ওই পূর্বপুরুষদের নাম দেওয়ার কথা, বাবা মায়ের জন্মপত্র জানতে চাওয়ার কথা। অর্থাৎ আইনত তারা জানতে চাইতে পারে, অথচ সেই আইনত জানতে চাওয়াটাকেই তারা বলছে, সোজাসুজি বলছে। কি করে বলে এগুলো আইন, দেশের আইন কি করে এদের এইটা বলতে দেয় আমি জানি না। তাদের বেঁধে রাখতে হবে। এই কথার ভিত্তিতেই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যায়। কিন্তু কে অ্যাকশান নেবে? ওই তো স্থানীয় আইন শৃঙ্খলার দায়িত্ব তো রাজ্য সরকারের, রাজ্য পুলিশের। তাই রাজ্য পুলিশ হচ্ছে গিয়ে একেবারে রাজ্য পুলিশের একদম উপরের তলের মাথাগুলোকে, প্রশাসনের মাথাগুলোকে এমনভাবে বেঁধে রেখেছে, নানা রকম তাদের দুর্নীতিতে তারা জড়িত। প্রত্যেকটা উপরতলার আধিকারিক এমন দুর্নীতিতে জড়িয়ে দিয়েছে তাদের, দুর্নীতিতে, যে তাদের একটুও ভয় নেই। শুধু দুর্নীতি নয়, তার সঙ্গে আরও একটা জিনিস, তাদের রিটায়ারমেন্টের পর তাদের কাজ দেওয়ার আবার এক্সটেনশন দিয়ে রাখা হবে মাসে 3 লক্ষ 4 লক্ষ টাকা মাইনে দিয়ে।
এই লোভটা আছে, তাদের আরও অনেক রকম অঘোষিত সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সব লোভে এরা কিছু বলতে পারে না। পশ্চিমবাংলা জুড়ে এই দল নাগরিকদের ভোটার তালিকায় খুঁটিনাটি যাচাই করা এবং তা রিপোর্ট করায় সাহায্য করার জন্য প্রতিটা অঞ্চলে তৃণমূল হেল্প ডেস্ক চালু করেছে। তৃণমূল এই হেল্প ডেস্কগুলো আসলে কিছুই নয়, এগুলো হুমকি দেওয়া, বাধা দান করার জন্য। কুচবিহারের এক তৃণমূলী বিধায়ক হুমকি দিয়েছে, যারা অবৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করবে তাদের আদৌ আপ্যায়ন করা হবে, মানে তাদের শারীরিকভাবে আক্রমণ করা হবে। সবরপুরে মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন যে এটা নাকি এনআরসি করা হচ্ছে, আর বিএলওদের প্রকাশ্যে শাসিয়েছেন যে তাঁর দলের কথা না শুনলে পরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারণ তারা আসলে ওই রাজ্য সরকারেরই তো কর্মী, তারা কাজেই ভোট চলে গেলেই কিন্তু তাদের ওই রাজ্য সরকারের কথাই শুনে চলতে হবে, অর্থাৎ রাজ্য সরকার তাদের যা ইচ্ছে করবে। অতএব তাদের এটা শাসানি, একদম প্রত্যক্ষ শাসনে দিচ্ছেন একেবারে সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি। আর একজন বলছেন রাজ্যে আগুন জ্বলবে, মানে রাজ্যে রাস্তায় সম্পত্তি জ্বালানো হবে, লোকের গাড়ি জ্বালানো হবে, মারপিট করা হবে, লোককে খুন করা হবে ইত্যাদি। টিএমসি বিধায়ককে, তার নাম বোধ হয় নীতিশ কুমার, কোথাকার নীতিশ কুমার জানি না, কিন্তু বিহার নয়, হুমকি দিয়েছে যে বিজেপির নেতাদের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তাদের ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু এইগুলো কি করে হচ্ছে, দেশের কেন্দ্রীয় সরকার কি করে এগুলো সহ্য করছে জানি না। টিএমসি নতুন ছক কষেছে, কোথাও কেউ আত্মহত্যা করলেই বা এমনি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকেও এসআইআর আতঙ্কে মৃত্যু বা আত্মহত্যা হয়েছে বলে নাচাখোঁতা করছে। পানিহাটিতে এক 57 বছরের প্রৌঢ় মারা গেছেন, তার আত্মহত্যার নোট দেখাচ্ছে, অথচ সেই ব্যক্তির ডান হাতে 4টে আঙুল নেই, সে ভালো লেখাপড়াও জানতো না, আর ঠিক অভয়া মামলার মতো তার সব দাহ করে ফেলা হয়েছে তড়িঘড়ি করে, ফলে সঠিক ময়নাতদন্ত করা হয়নি। একজন 95 বছরের বৃদ্ধার বয়সজনিত মৃত্যুকেও তারা এসআইআর আতঙ্কে মৃত্যু বলে আস্ফালন করছে। এই আতঙ্কের পরিবেশের জন্য অভিষেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন। এটা এনআরসি নয়, কারণ এনআরসিতে অনেক কিছু অতিরিক্ত দেখা হয়, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না, এটা স্বতন্ত্রভাবে নির্ধারিত হয়। যদি দেখা যায় যে কেউ প্রকৃতই বাংলাদেশ বা মায়ানমার থেকে এসেছে এবং ধর্মে মুসলমান, তারা কিছুতেই নাগরিক হতে পারে না। সংসদে পাশ হওয়া এবং রাষ্ট্রপতির স্বাক্ষরিত নাগরিকত্ব সংশোধনী বিধি অনুযায়ী তা হবে। এই দেশ ধর্মশালা নয়, দেশ ভাগ হয়েছিল শুধুমাত্র মুসলমানদের স্বতন্ত্র বাসভূমি হিসাবে। দেশের 33% স্থলভূমি আলাদা করা হয়েছিল। নির্বাচন কমিশন এইসব হুমকিদাতা, তিনি যেই হন, তার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন না? কারণ এটা সরাসরি ক্রিমিনাল অফেন্স আর সংবিধানের মূলে কুঠারাঘাত করে, বিশেষত যখন কোনো আইন প্রণেতার কাছ থেকে প্রকাশ্যে তা আসে। টিএন শেষান কিন্তু অনেক কঠোর ছিলেন, এমনকি জ্যোতি বসু তাকে ভয় করতেন। অভিষেক বলছেন, যখন কোনো বিজেপি নেতা আপনার অঞ্চলে আসবে তাদের আটকান এবং হুকুম করুন তাদের বাবা মায়ের শংসাপত্র দিতে, তাদের গাছে বা ল্যাম্প পোস্টে বাঁধুন এবং বলুন যে যতক্ষণ না তারা তাদের বাবা মা পিতামহের মাতামহের কাগজ দেখাচ্ছে ততক্ষণ তাদের ছাড়া হবে না। সাফাই গাইছে যে আমরা হিংসায় বিশ্বাস করি না, তাই তাদের আঘাত করব না, কিন্তু যদি তারা আপনার জন্ম শংসাপত্র চায় তবে তাদের বেঁধে রাখুন। এত নাবালক সুলভ কিন্তু অত্যন্ত গঠিত অপরাধমূলক কথা কেউ কীভাবে বলতে পারে? বেঁধে রাখা একটা হিংসাত্মক অপরাধ বা ক্রাইম। কোনো সাংসদ এই কথা বললে তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন দেওয়া যাবে না? যতদূর মনে হয় এইবার সিপিএমও চাইছে এসআইআর হোক, কারণ তারা জানে বর্তমান ভোটার তালিকাভুক্ত ভোটারদের মধ্যে অন্তত মুসলিম ভোটাররা গরিষ্ঠ সংখ্যায় তৃণমূলের ভোটার, এবং এদের মধ্যে অধিকাংশই অবৈধ অনুপ্রবেশকারী। একসময় তারাই প্রচুর অবৈধ ভোটার ঢুকিয়েছে, কিন্তু পরে তৃণমূল আরও অনেক বেশি ঢুকিয়েছে। যদি এই অবৈধ ভোটার বাদ না যায়, তারা তো রাজনীতির মানচিত্র থেকে মুছে যাবে। কিন্তু এদের আবার ভয় আছে যে বিজেপির জাত বিরোধিতার কারণে তারা চায় না বিজেপি সুবিধা পেয়ে যায়। বিএলওরা ভয় পাচ্ছে ন্যায্য কারণে, ওদের কথাও নির্বাচন কমিশনকে ভাবতে হবে। এবং যতদূর আন্দাজ, এই এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া দুরূহ, অর্থাৎ যে উদ্দেশ্যে এটা করা হয় অবৈধ ভোটার বাদ দেওয়া, তা যদি না হয় তবে এই এসআইআরের কী মূল্য? হয়তো নির্বাচন কমিশনকে শেষমেশ এই বিষয়ে কোনো বড় পদক্ষেপ নিতে হবে। হতে পারে যে তারা বলবে আমরা বিশেষ নিবিড় সংশোধন করতে পারলাম না, কিন্তু ওদিকে তো বর্তমান বিধানসভার মেয়াদ ক্রমশ ফুরিয়ে আসবে। এসআইআর না হলে নির্বাচন হবে না, সাংবিধানিক সংকট দেখা দেবে। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে। রাজ্যটাকে তো জলাঞ্জলি দেওয়া যায় না। মহাকবি কালিদাস সম্পর্কে একটা গালগল্প চালু আছে যে নিজের ডালে বসে সেই ডালি কাটে। এটা রটনা, কিন্তু এমন মানুষের অভাব অন্তত এই বাংলায় নেই যারা নিজের ক্ষতি নিজেরাই করে। তাই সুষ্ঠুভাবে এটা হোক, এই এসআইআর সম্পন্ন হোক। কিন্তু যা ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে
তাতে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যেই অনেক অবৈধ ভোটার এই সংশোধনের ফলেও তারা রয়ে গেছে। এটা একটা রীতিমতো চিন্তার বিষয়, কী করে বিচার বিভাগ এটা সামলাবে। এটা বিচার বিভাগের কাজ ছিল না, তবু বিচার বিভাগ করছে, এটা ঠিক হচ্ছে না।